আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি এফআরবি প্রোগ্রামে চমৎকার ক্লাস নিয়ে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টরের ২ নাম্বার এফআরবি প্রোগ্রামে আছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের একটা নতুন টপিক, সেটা হচ্ছে লম্বাংশের স্পেশাল থিওরি। তো আসলে এই লম্বাংশের স্পেশাল থিওরিটা যদি আমাদের জানতে হয়, আমাদের কিছু বেসিক ইনফরমেশন আমাদের আগে থেকে শিখতে হবে। যদি আমরা এই বেসিকগুলো জানতে পারি, তাহলে লম্বাংশের যেই টপিকটা আছে সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। তো সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিও। মারুফ, তারপর হচ্ছে গিয়ে তাবায়েন, রিয়াজ, তানভি, খেয়াল রেখো। যদি সমস্যা হয় কোথাও বুঝতে, অবশ্যই আমাকে বইলো। তো লম্বাংশের স্পেশাল থিওরির আমরা একবারে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অলওয়েজ আমাদের হবে কজ আলফা। আমরা যখন লম্বাংশ ইউজ করব, আমরা সবসময় অক্ষরেখা বরাবর ইউজ করব লম্বাংশ। হয় এক্স অক্ষ বরাবর ইউজ করব অথবা ওয়াই অক্ষ বরাবর ইউজ করব। এটা খেয়াল রাখবা। আমরা যখনই লম্বাংশ ইউজ করব, সবসময় অক্ষরেখা বরাবর ইউজ করব। তো এক্স অক্ষ বরাবর যদি আমরা লম্বাংশ ইউজ করি, তাহলে আমাদের সবসময় হবে কস। মনে রাখবা যে এক্স অক্ষে হবে কস, আর কোন যা দেওয়া থাকবে, কোন মূলত আমাদের আলফা থাকে, মাঝে মধ্যে থিটাও থাকতে পারে। কোনটা মূলত আমরা থিটা দিয়ে ব্যবহার করি, কিন্তু আমরা আলফাটাও ব্যবহার করব, কোনো সমস্যা নেই। জাস্ট খেয়াল রাখবা যে এক্স অক্ষ বরাবর আমরা যেটা নিব সেটা হচ্ছে কি কস, আর ওয়াই অক্ষ বরাবর যে ফাংশন নিয়ে আমরা কাজ করব সেটা হবে কি সাইন। আমরা কিন্তু যে লম্ব উপাংশ, যেটা লম্ব উপাংশ সেখানেও পড়ছিলাম, এক্স অক্ষ বরাবর কস থাকে, ওয়াই অক্ষ বরাবর সাইন থাকে। তো মনে রাখবা এক্স অক্ষ বরাবর অলওয়েজ কজ আলফা হবে, আর ওয়াই অক্ষ বরাবর অলওয়েজ কি হবে, সাইন আলফা হবে। সবাই কি এই দুটা ইনফরমেশন বুঝতে পেরেছ? যা বললাম মনে থাকবে? একটু আমাকে জানাও। ওকে, এখন আমি যাচ্ছি আমাদের পরবর্তী অংশে, ৩ নাম্বার ইনফরমেশন। আচ্ছা, আমাদের ক্লাসে একজন নতুন জয়েন করছে, ওর নাম মাধবী লতা। দেখি ওর নামটা কি, ওর সাথে তেমন পরিচয় হয় না, আগে দেখি। আচ্ছা, একটু দেখি কন্ট্যাক্ট করতে পারি কিনা। আচ্ছা মাধবী লতা, তুমি আমাকে জানাও তোমার নামটা একটু আমাকে বললো তো, তোমার নামটা কি? চ্যাট বক্সে লিখে দিও, তেলেই হবে। মাধবী লতা, হ্যাঁ এটা আমাকে ইনফর্ম করো। তুমি এইচএসসি ২৭ ব্যাচ নাকি ২৬ ব্যাচ? ও আচ্ছা, আমেনা, ওকে থ্যাংক ইউ, বুঝতে পারছি আমেনা জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তো নিয়মিত ক্লাস করো আমেনা, মিস দিও না, হ্যাঁ ওকে। হ্যাঁ চিনতে পারছি তোমাকে, এবার খেয়াল করো। ৩ নাম্বার ইনফরমেশনটা হচ্ছে লম্বাংশ কখনোই কোনো বিন্দুর উপর কাজ করবে না। মনে রাখবা, কোনো বিন্দুর উপর লম্বাংশের সূত্র ইউজ করা যায় না। তাহলে কোথায় ইউজ করা যায়? সব সময় রেখার উপর ইউজ করতে হয়। রেখা, যে কোনো রেখা বা যে কোনো অক্ষের উপর লম্বাংশের সূত্র ইউজ করতে হয়। এগুলো হচ্ছে সব আমাদের বেসিক ইনফো। আমরা যখন একটু পর একটা অঙ্ক করব, এই বেসিক ইনফোর সাহায্যে অঙ্কর মাধ্যমে বুঝতে পারবো যে কীভাবে লম্বাংশ আমরা ইউজ করতে পারি। ওকে, এটা গেল। এরপরে নেক্সট, পরবর্তী, কমপক্ষে ৩টি বল থাকলেই লম্বাংশের সূত্র ইউজ করতে হবে। আমরা যে লম্বাংশের সূত্র ইউজ করব, কখন ইউজ করব? কমপক্ষে ৩টি যদি বল থাকে, অর্থাৎ একটা রেখার ওপর যদি 3টা বল কাজ করে, কমপক্ষে 3টা, সেক্ষেত্রে আমরা কি করব? লম্বাংশের সূত্র ব্যবহার করব। যদি 2টা থাকে, তাহলে আমাদের যে সামান্তরিক সূত্র যে আছে √p² + q² + 2p q cos আলফা, সেটা। আর 3টার জন্য আমরা কি ইউজ করব? লম্বাংশ, মানে কমপক্ষে 3টা বল কাজ করলেই লম্বাংশ। 3-এর পরে 4, 5, 6 যত হবে, সবসময় কি হবে? লম্বাংশের সূত্র হবে। শোয়েব, মারুফ, তাবায়েন, রিয়াজ, তান্নি, তারপর আমেনা, বুঝতে পারছো? কমপক্ষে 3টা বল কাজ করলে কি হবে? লম্বাংশের সূত্র হবে। মন থাকবে ইনফরমেশনগুলো, একটু আমাকে জানাও। আমরা অঙ্ক করলে একটু পর বুঝতে পারবো। এতটুকু ইনফরমেশন, ঠিক আছে। এবার যাচ্ছে আমাদের পরবর্তী কনসেপ্টে আমরা কাজ করব। এটা আমরা একটা শিখবো, একটা স্পেশাল চিত্র। ওকে, এই চিত্রের দিকে একটু খেয়াল রেখো। এইখানে চিত্রটার মধ্যে দেখতে পাচ্ছ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, 2টা অক্ষ লেখা আছে। এখানে 3টা বল কাজ করতেছে, F1, F2 আর F3।
তো আমরা তো জানি 3টা বল কাজ করলেই কি হবে, লম্বাংশের সূত্র হবে। সবসময় কি হবে, 3টা বল কাজ করলেই লম্বাংশের সূত্র হবে। এখন F1 কাজ করতেছে কোন দিক বরাবর, এই যে মূল বিন্দু এখানে এই দিক বরাবর ডান দিকে কাজ করতেছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কাজ করতেছে F1 ভেক্টর। সবাই কি কথা বুঝতে পেরেছ? F1টা বুঝি না, বললো তো। বলছি স্যার, যেহেতু এক্স অক্ষ নিচের দিকে মানে আলফা 1 কাজ করতেছে, তাই না এটা হবে সাইন আলফা, ওইরকম বলছে। না, এক্স অক্ষ তো সাইন আলফা হয় না, আমি পড়াইছিলাম এক্স অক্ষে হয় কজ আলফা, ওয়াই অক্ষে হয় সাইন আলফা, খেয়াল রাখবা। এক্স অক্ষে হবে কজ আলফা, ওয়াই অক্ষে হবে সাইন আলফা। আচ্ছা দেখো, এখন এই এক্স অক্ষ উপর মানে এক্স অক্ষ বরাবরই কাজ করতেছে F1, আর এই দিকে কাজ করতেছে F2, আর এই দিকে কাজ করতেছে F3। দেখো তোমরা এই 3টা যে ভেক্টর সরি 3টা যে বল কাজ করতেছে, এই 3টা বলের ক্ষেত্রে কোণের মানটা তোমাকে জানতে হবে। F1 এটা কিন্তু সরাসরি এক্স অক্ষ বরাবরই কাজ করতেছে। তো এক্স অক্ষ বরাবর, একবারে এক্স অক্ষ বরাবর যদি কাজ করে, সেক্ষেত্রে F1 এর সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? কারণ আমাদের এক্স অক্ষ ডান দিকে, F1টাও একবারে ডান দিকেই, অর্থাৎ দুইটা যখন একই দিকে কাজ করে, দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে, তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। এই জন্য F1 ভেক্টরের সাথে এক্স অক্ষের কোনো কোণ তৈরি হয় নাই, মানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। কথাটা বুঝতে হবে সবারই। কথাটা কি বুঝতে পেরেছ? কাজী, সোয়াব, মারুফ, তাবায়েন, রিয়াজ, তান্নি, আমেনা, কথাটা বুঝতে পেরেছ? একই দিকে থাকলে কি হবে, 0 ডিগ্রি। তাহলে F1 এর সাথে এক্স অক্ষের কোণ 0 ডিগ্রি, মানে আলফাটা হচ্ছে 0 ডিগ্রি, আলফা 1 0 ডিগ্রি। এবার দেখো F2 এর সাথে এক্স অক্ষে একটা কোণ দেওয়াই আছে 30 ডিগ্রি, আলফা 2 30 ডিগ্রি, আর F3 এক্স অক্ষের সাথে 120 ডিগ্রি কোণে কাজ করে, এটা আলফা 3। এইভাবে আমাদের প্রতিটা উদ্দীপকেই আমার বল এর ডিরেকশনটার দিকে তাকাতে হবে, বলের মান আর ডিরেকশন, এই দুটা খেয়াল রাখতে হবে। এবার আমাদের যদি বলা হয় এক্স অক্ষ বরাবর এই 3টা বল F1 F2 F3, এই 3টা বলের লম্বাংশের মান বের করো, তাহলে আমরা কি লিখব? লম্বাংশের মান হচ্ছে লব্ধি আর কি। এক্স অক্ষ বরাবর 3টা বলের লব্ধি কত হবে? তো লব্ধি বল হবে কি, এক্স অক্ষ বরাবর হলে সাইন হয়, আর ওয়াই অক্ষ বরাবর চাইলে হয়তো কস, সরি এক্স অক্ষ বরাবর হলে কস, আমি তো উল্টা বলছি, আমারই ভুল হয়েছে। দেখো এক্স অক্ষ বরাবর অলওয়েজ কস হবে, ওয়াই অক্ষ বরাবর সাইন হবে। তো আমরা লিখব কি, প্রথমে লিখব আমাদের লব্ধি বল। লব্ধি বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করব, শুধু এফ। লব্ধি বল এফ কস থিটা, লব্ধি বল এফ কস থিটা, কারণ এক্স অক্ষ বরাবর চাইছে, যেন কস আসছে। থিটা কেন হইল? কারণ এটা কোণের পরিচয়। এখন আমাদের 3টা বল, একটা F1 একটা F2 একটা F3, এই 3টা বলের কজ আলফাগুলোকে আমরা নিয়ে কাজ করে সিম্পলি যোগ করে দিব। লব্ধি মানে কি, যোগফল। লব্ধি মানে কি, সিম্পলি যোগফল। তো আমাদের এক্স অক্ষ বরাবর লব্ধির উত্তর হবে লব্ধি বল এফ কস থিটা। প্রথমটা হচ্ছে F1, পরেরটা হচ্ছে F2, পরেরটা হচ্ছে F3। একটা কোণ আলফা 1, আরেকটা কোণ আলফা 2, আরেকটা কোণ আলফা 3। এখন নিয়ম কি, যেহেতু এক্স অক্ষ বরাবর চাইছে লব্ধি, যেটাকে বলা লম্বাংশের নিয়ম, তো এক্স অক্ষ বরাবর থাকলে হবে কস, আর ওয়াই অক্ষ বরাবর হলে হয়তো সাইন। তো এক্স অক্ষ বরাবর আমরা হিসাব করতেছি, যেমন F1 এর সাথে হবে, আচ্ছা 4 হলে, আচ্ছা 4 হলেও তোমার সেম হবে, F4 cos 4 cos আলফা 4, এরকম আসবে। যেমন দেখো এখানে যে 4টা হইতো, তে আরেকটা বাড়তো, তো F1 এ আসবে আলফা 1, F2-তে আসবে আলফা 2, F3-তে আসবে আলফা 3, মাঝখানে কজ হবে। যেমন দেখো F1 কজ আলফা প্লাস F2 কজ আলফা 2 প্লাস F3 কজ আলফা 3, আরেকটা থাকলে হয়তো F4 কজ আলফা 4, মানে যতই বল থাকবে জাস্ট কজ আলফা গুণ করে দিবা, তাহলেই হবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। কথা কি বুঝতে পেরেছো সবাই? তোমাকে জানাই তো, শোয়েব, মারুফ, তাবায়েন, রিয়াজ, তান্নি, আমেনা। ওকে, এরপর তুমি মান বসা দাও, F1 এর মান দেওয়া থাকবে আর আলফা মান দেওয়া থাকবে, উত্তর শেষ। এখন যদি বলে ও ওয়াই অক্ষ বরাবর, ও
ও ওয়াই অক্ষ বরাবর যদি লব্ধি বল বের করতে বলে তাহলে হবে শুধু সাইন, কজের জায়গায় শুধু সাইন লিখে দেবা, শেষ। অর্থাৎ এফ সাইন থিটা ইকুয়াল টু F1 কজ F1 সাইন আলফা 1, F2 সাইন আলফা 2, F3 সাইন আলফা 3, আরেকটা যদি থাকতো F4 সাইন আলফা 4, শেষ। এরপর জাস্ট মানগুলো বসায় দিবা, হয়ে যাবে। এটা হচ্ছে লম্বাংশের সূত্র ব্যবহার করার নিয়ম। এখন আমরা একটা অঙ্ক করব এই টপিক থেকে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। এখানে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কি কারো? কথা বলো। আচ্ছা, তাহলে চলো এবার লম্বাংশের সূত্র থেকে আমরা একটা অঙ্ক করি। এই অঙ্কটা আমাদের রাজশাহী বোর্ড 24 সালে আসছে। ভালো করে উদ্দীপকের দিকে তাকায় নিও তোমরা। হ্যাঁ, উদ্দীপকের মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে একটা বিন্দু আছে, এখানে ও বিন্দু, এখানে একটা বস্তু রাখা আছে। দেখো ব্যাপারটা খেয়াল করো, F1 এর মান লেখা আছে 11, F2 হচ্ছে 22, F3 হচ্ছে 33। F1 কাজ করতেছে এক্স অক্ষ বরাবর। তাহলে বলো তো F1 এর জন্য আলফা 1 কত হবে? আলফা 1 কোণের মানটা কত হবে F1 এর জন্য? ভেরি গুড, 0 ডিগ্রি। হ্যাঁ, 0 ডিগ্রি, এই তো বুঝছো। আচ্ছা, F2 আসতেছে এই বরাবর, এই যে বরাবর, এই পুরোটা হচ্ছে 180। 180 কিন্তু পুরোপুরি যায় নাই। 180 থেকে যদি 60 বাদ দাও তাহলে এই মানটা পাবা। তাহলে বলো তো আলফা 2 কত হবে? 120 ডিগ্রি, ভেরি গুড। এরপর হচ্ছে F3 এইভাবে কাজ করতেছে। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা আসলে 270। এখন আরও 30 কমায় দাও, তাহলে কত হবে আলফা 3 বলো তো? 240। ভেরি গুড। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে কোণের মানগুলো বের করতে হবে। কি করতে হবে? কোণের মানগুলো বের করতে হবে। কাজী, শোয়েব, মারুফ, রিয়াজ, তাননি, বুঝতে পারছো? কোণের মানগুলো বের করতে হবে, কারণ কোণের মান নিয়ে কাজ করতে হবে আর কি। কথাগুলো ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা বাকিরা? আচ্ছা, এখন আমাদের চাইছে কি? আমাদের গ নঙে চাইছে বস্তু কণার উপর, এখানে যে ও বস্তু কণা আছে, বস্তু কণার উপর ও এক্স অক্ষ বরাবর, এই যে ও এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত। অর্থাৎ এই যে ও বিন্দুতে একটা বস্তু আছে, এই বস্তু কণার উপর 3টা বল যে কাজ করতেছিল এক্স অক্ষ বরাবর এদিকে দিকে, তো সেক্ষেত্রে ও এক্স অক্ষ বরাবর, শুধু ও এক্স অক্ষ বরাবর 3টা বলের লব্ধি কত বের করতে বলছে। তো আমাদের সূত্র কি হবে বলো তো? সূত্র পড়াইছিলাম, এক্স অক্ষ বরাবর কি কস কাজ করে নাকি সাইন কাজ করে? কস কাজ করে। হ্যাঁ, কস। হ্যাঁ, তাহলে কস আলফা 1, কস আলফা 2, কস আলফা 3 এরকম হবে আর কি। ওকে, তো আমরা তো প্রথমে কোণের পরিচয়গুলো বলে দিব। প্রথমে লিখব যে ও এক্স অক্ষ বরাবর F1 যেহেতু কাজ করতেছে, এই জন্য এটার মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আর আলফা 2 হচ্ছে 120, আর আলফা 3 হচ্ছে কত? 240। এখন আমরা নেক্সটে আমরা ধরবো যে ও এক্স অক্ষ বরাবর আমাদের লব্ধি ভেক্টর F কাজ করে, যেটা কোণ উৎপন্ন করে থিটা। এরপর জাস্ট আমরা লিখে দিব সূত্র অনুযায়ী ও এক্স অক্ষ বরাবর সূত্র যে F cos থিটা ইকুয়াল টু F1 cos আলফা 1 প্লাস F2 cos আলফা 2। পিকচারটা না দিলে হবে, ছবিটা না দিলে কোনো সমস্যা নাই, ছবি দিছি বোঝানোর জন্য আর কি। ছবিটা দেওয়া হয়েছে বোঝানোর জন্য, ঠিক আছে? এরপরে জাস্ট তুমি মানগুলো বসিয়ে ক্যালকুলেট করে দিবা, উত্তর শেষ। দেখো F1 cos আলফা 1, F2 cos আলফা 2, F3 cos আলফা 3, ঠিক আছে? এরপর জাস্ট তুমি মান বসাও, F1 এর মান বসাও, F2 এর মান বসাও, আলফা 1 আলফা 2 আলফা 3 মান বসা দাও। এটা ক্যালকুলেটর ইউজ করে যদি করতে পারো উত্তর আসবে -16.5 নিউটন। ব্যাস, এটাই রেজাল্ট। তো উত্তর হবে কি? ও এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান হচ্ছে -16.5 নিউটন। দেখো তো সবাই ও অঙ্কটা বুঝতে পারলা কিনা পুরোপুরি? কাজী, শোয়েব, মারুফ, তাবায়েন, তান্নি, রিয়াজ। আচ্ছা, আমার আসলে ভার্সিটি পরীক্ষাতে একটু চাপ আছে, তো এই মাসের 20 তারিখ পর্যন্ত আমার একটু চাপে যেতে হচ্ছে, কারণ আমার ফাইনাল এক্সাম। তো আমিও ক্লাস নিচ্ছি তোমাদের যতটুকু সম্ভব, যতটুকু ক্লাস নিচ্ছি একটু কষ্ট করে ক্লাস করো। 20 তারিখের পর আমি ফুললি ফ্রি হয়ে যাবো ইনশাল্লাহ। তখন আমাদের ক্লাসগুলো হবে প্রায় 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা 10, 15, 20 বা 1.5 ঘন্টা ক্লাস হবে ইনশাল্লাহ।
বিশেষ করে এইচএসসি ফোকাস যে ক্লাসটা আমি নিচ্ছি, এই এফআরবি প্রোগ্রাম, প্রতিটা ক্লাস হবে প্রায় 1.5 ঘন্টার মতো মোটামুটি ইনশাল্লাহ। আপাতত আমার ক্লাসটা একটু কমই হচ্ছে, কারণ পরীক্ষার চাপে আমি একটু ব্যস্ত আছি, এই জন্য ফাইনাল এক্সাম তো এই জন্য। তো আজকের মতো আর কোনো ক্লাস নিতে পারতেছি না, এখানে ক্লাস শেষ করতেছি। নিয়মিত ক্লাসগুলো তোমরা করো। আর 21 তারিখ থেকে আল্লাহ নামে পরীক্ষা শুরু, ডেইলি পরীক্ষা নিও, অংশ নিও। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে যাব। প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।